গুড মর্নিং, ওয়েলকাম টু কুনাল ম্যাথ একাডেমি চ্যানেল। আজকে আমি তোমাদের টেকনিশিয়ানের যে 2026 যে এক্সামটা হবে তার জন্য খুব ভেরি ইম্পর্টেন্ট একটা ক্লাস আমি নিয়ে আসছি। ঠিক আছে, দেখো আজকে আমরা শিখবো লাস্ট মিনিট থিওরি। ঠিক আছে, এই কোন কোন জায়গায় আমাদের কনফিউজ হয় সেই জিনিসগুলো আমরা শিখবো। ঠিক আছে, দেখো আমরা প্রথমে শিখবো আমরা বহুভুজ, পলিগন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে পলিগনের অনেক কোশ্চেন এসেছে। ঠিক আছে, পলিগনটা তোমরা ক্লিয়ার করে নাও। পলিগন অর্থাৎ বহুভুজ, যে কোনো সুষম বহুভুজ। ধরে নাও যে কোনো সুষম বহুভুজ, এটা আমরা করলাম পঞ্চভুজ, তার প্রত্যেকটা বাহু সমান। ঠিক আছে, বহুভুজ এটা কি হলো আমাদের পঞ্চভুজ। মনে রাখবে তোমরা, পলিগন বা বহুভুজের বহিঃকোণ, বহিঃকোণ প্লাস অন্তঃকোণ এর দুটো যোগফল কি হয় বলতো? 180। এটা প্রথমে তোমরা মনে রাখবে। ঠিক আছে, ফার্স্ট আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বহুভুজের বহিঃকোণ প্লাস অন্তঃকোণের সমষ্টি হচ্ছে আমাদের 180 ডিগ্রি। ঠিক আছে, দেখো এটা একটা পঞ্চভুজ আমরা করে নিয়েছি। এই পঞ্চভুজের এটা কি আমাদের অন্তঃকোণ, ভেতর যে কোণটা সেটাকে আমরা বলবো অন্তঃকোণ, আর বাইরের যে কোণটা সেটাকে আমরা বলবো বহিঃকোণ। মনে রাখবে, ঠিক আছে। এখন এই এই কোণটার এটা হচ্ছে আমাদের অন্তঃকোণ, এর বহিঃকোণ কি হবে? এখানে যদি টানা হয় এটা হবে এর বহিঃকোণ। ঠিক আছে, এর বহিঃকোণ কি হবে? এটা অন্তঃকোণ হলে এটা হবে আমাদের বহিঃকোণ। তাহলে দেখতে পাচ্ছ বহিঃকোণ আর অন্তঃকোণের যোগফল কি হবে? 180 ডিগ্রি। সরল কোণ হচ্ছে এটা। তাহলে মনে রাখবে এটা বহিঃকোণ আর অন্তঃকোণের যোগফল আমাদের হয় 180 ডিগ্রি। ওকে, এবার দেখো ত্রিভুজও একটা কি বহুভুজ, চতুর্ভুজও আমাদের কি বহুভুজ। মনে রাখবে। এবার তোমাদের কাছে একটা বলছি যে আমাদের বহুভুজের অন্তঃকোণের সমষ্টি বলে থাকে। অন্তঃকোণের সমষ্টি তোমরা কিভাবে বের করো? ঠিক আছে, তোমরা একটা দেখে নাও উদাহরণের সাহায্যে। যদি আমরা এখানে একটা পঞ্চভুজে আঁকছি, ঠিক আছে, পঞ্চভুজ করি যদি আমরা, এর অন্তঃকোণের সমষ্টি বলা হলো, তখন কি করবে দেখো, কোনো একটা বিন্দুকে নাও, কোনো একটা বিন্দু ধরো এ, আমি নাম দিচ্ছি এ বি সি ডি ই। একটা হচ্ছে সুষম পঞ্চভুজ যার প্রত্যেকটা বাহু সমান। এর বলেছে অন্তঃকোণের সমষ্টি তোমরা কিভাবে বের করবে দেখে নাও। আমরা যদি সি বিন্দু থেকে একটা ত্রিভুজ অঙ্কন করলাম কি সিডি, এই সি বিন্দু থেকে আরেকটা ত্রিভুজ অঙ্কন করব। এ বিন্দুতে দেখো কি এ সিই আরেকটা ত্রিভুজ, আর সি এ বি আরেকটা ত্রিভুজ। মনে রাখবে তোমরা পঞ্চভুজের বাহু সংখ্যা যতগুলো, ধরো কোনো পঞ্চভুজের বাহু সংখ্যা 5, পঞ্চভুজের বাহু সংখ্যা কি 5, তাহলে আমাদের ভেতরে কটা ত্রিভুজ গঠিত হবে? ভেতরে 1 2 3, 1 2 3টে ত্রিভুজ গঠিত হয়েছে। তাহলে 5 - 2, আর ত্রিভুজের কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি ইন্টু 180 ডিগ্রি। ওকে, ঠিক আছে, তাহলে আমার কি হবে? 3 × 180 সমান হয় আমাদের 540। ঠিক আছে, আমি তোমাদেরকে এটা বোঝাতে চাইছি যে যে কোনো বহুভুজ হোক, যে কোনো ভুজ, ধরো এটা চতুর্ভুজ। ঠিক আছে, যদি কোনো একটা বিন্দু থেকে আমাদের প্রায় ত্রিভুজ অঙ্কন করা হয়, তাহলে কতগুলো ত্রিভুজ গঠিত হবে ভিতরে? দুটি, একটি দুটি। মনে রাখবে যদি n বাহু বিশিষ্ট বহুভুজ হয় তাহলে কতগুলো ত্রিভুজ ভেতরে গঠিত হবে? n-2। আর n-2 যদি ত্রিভুজ গঠিত হয় আর এর সঙ্গে যদি 180 গুণ করি তাহলে আমাদের অন্তঃকোণের সমষ্টি আমরা পেয়ে যাব। এটাই তোমাদের বোঝাতে চাইছি যে কোনো বহুভুজের, ধরো কোনো বহুভুজের বাহু সংখ্যা হচ্ছে n। এখানে আমি আরেকটা ফর্মুলা করছি, তাহলে বহুভুজের অন্তঃকোণের সমষ্টি কি হবে? বহুভুজের বাহু সংখ্যা, বাহু সংখ্যা যাই হোক, ধরো n, বাহু সংখ্যা কত ধরেছি আমরা? বাহু সংখ্যা n। তাহলে এর অন্তঃকোণের সমষ্টি কি হবে দেখো, অন্তঃকোণের সমষ্টি কি হবে বলতো? অন্তঃকোণের সমষ্টি হবে বাহু সংখ্যা কত? n, তাহলে ভিতরে কয়টি ত্রিভুজ গঠিত হবে? n-2টি ত্রিভুজ। যতগুলো বাহু থাকবে তার থেকে দুটি কম আমাদের ত্রিভুজ গঠিত হবে ভিতরে। আর ত্রিভুজের আমাদের সমষ্টি কত? তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি গুণ করে দেবো, তাহলে আমরা পেয়ে যাব অন্তঃকোণের সমষ্টি বহুভুজের। মনে রাখবে তোমরা।
আশা করি বুঝেছো এটা। তোমাদের আর ডাউট থাকবে না। তোমরা সূত্র তো আগে পড়েছো, কিন্তু সূত্রটা কিভাবে এসছে সেটা আমি তোমাদের বোঝালাম। যে কোনো বহুভুজ হোক, বহুভুজের যদি n বাহু সংখ্যা হয় তাহলে তার ভেতরে আমাদের n মাইনাস দুটি, তার থেকে বাহু সংখ্যা যতগুলো থাকবে তার থেকে দুটি ত্রিভুজ কম গঠিত হবে। আর ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা কত জানি? 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি বহুভুজের বাহু সংখ্যা যদি n হয়, অন্তঃকোণের সমষ্টি কত হবে? n মাইনাস টু ইন্টু 180 ডিগ্রি। ওকে, এবার দেখো আরেকটা ফর্মুলা আমাদের, ঠিক আছে? এগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। পরীক্ষায় এর আগে টেকনিশিয়ানে অনেক কোয়েশ্চেন বহুভুজ থেকে দিয়েছে, পলিগন থেকে। এবার দেখো আরেকটা আমরা করছি, যে বাহু সংখ্যা, বহুভুজের বাহু সংখ্যা। আরেকটা সূত্র আমরা করে নিচ্ছি, বহুভুজের বাহু সংখ্যা কি হয় জানো? বহুভুজের বাহু সংখ্যা n সমান হয় 360 বাই বৈকোণ। ঠিক আছে? তো বহুভুজের বাহু সংখ্যার সূত্র কি, ফর্মুলা কি? বহুভুজের বাহুর সংখ্যার ফর্মুলা হচ্ছে আমাদের 360 বাই, মনে রাখবে। ঠিক আছে, এবার দেখো যদি তোমাদের পরীক্ষায় কিরকম কোয়েশ্চেন আসবে, দেওয়া থাকে বহুভুজের বৈধ কোণ দেওয়া থাকবে, বাহু সংখ্যা বের করতে বলবে, বা বহুভুজের বাহু সংখ্যা দেওয়া থাকলে বৈধ কোণ বের করতে হবে। আশা করি তোমরা এটা করতে পেরে যাবে। ঠিক আছে, এবার আমরা দেখবো বহুভুজের কর্ণের সংখ্যা। ঠিক আছে, কর্ণের সংখ্যা যেটা ইম্পর্টেন্ট খুব, সেটা আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে, এগুলো তোমরা লিখে নেবে। বহুভুজের কর্ণের সূত্র আমাদের কি হবে? বহুভুজের কর্ণের সূত্র আমরা দেখবো। ঠিক আছে, এবার আমরা করব সুষম বহুভুজের। ঠিক আছে, এখানে লিখে দিয়েছি সুষম। সুষম অর্থাৎ তার প্রত্যেকটা বাহু সমান। সুষম বহুভুজের কর্ণের সংখ্যা। কর্ণের সংখ্যা কি হয় বলতো? কর্ণের সংখ্যা সূত্র হয়, যদি বাহু সংখ্যা যদি n হয় তাহলে n ইন্টু n মাইনাস 3/2। এটা খুব ইম্পর্টেন্ট তোমার সূত্র, এগুলো মনে রাখবে। এই সূত্রগুলো মনে রাখলে তোমার বহুভুজের সমস্ত রকম অঙ্ক তোমরা করতে পারবে। ঠিক আছে, তাহলে বহুভুজের কর্ণের সংখ্যার সূত্র আমরা লিখে দিলাম, n ইন্টু n মাইনাস 3/2। ওকে, এটা তা আমাদের কি আসবে দেখো, মনে দেওয়া থাকবে বহুভুজটির বহিঃ কোণ দেওয়া থাকবে। বহুভুজটির যদি বহিঃ কোণ দেওয়া থাকে তাহলে আমরা সহজেই তার বাহু সংখ্যা পেয়ে যাব 360 কে ভাগ করে করে বহিঃ কোণ দিয়ে। আর বাহু সংখ্যা পেয়ে গেলে আমরা কর্ণের সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, ধরো কোনো সুষম বহুভুজের কর্ণের সংখ্যা দেওয়া থাকলো তাহলে বাহু সংখ্যাও বেরিয়ে যাবে। ঠিক আছে, এভাবে এই সূত্রগুলো তোমরা মনে রাখো, পলিগনের যত যাবতীয় অঙ্ক তোমরা করতে পারবে। ঠিক আছে, আবার একটা তোমাদের দেখাচ্ছি, বিশেষ করে আসে এই কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে এসছে। কি এসছে দেখো, বুঝে নাও। সুষম ষড়ভুজের একটা টপিক। যদি আমাদের সুষম ষড়ভুজ হয়, মনে রাখবে, এটা আমি একটা সুষম ষড়ভুজ আঁকছি, হেক্সাগোনাল। এটা একটা সুষম কি হচ্ছে, ষড়ভুজ। ঠিক আছে, ষড়ভুজ, সুষম ষড়ভুজ, যার প্রত্যেকটা বাহু দেওয়া আছে, তোর প্রত্যেকটা বাহু ধর দেওয়া আছে আমাদের এ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমাদের এ। এবার বললো এই সুষম ষড়ভুজটির ক্ষেত্রফল, এরিয়া বের করো। মনে রাখবে তোমরা, এর এরিয়া কি হয় দেখে নাও। ঠিক আছে, ওকে, এর যদি আমরা কর্ণগুলো যুক্ত করি তাহলে দেখো আমাদের 6টি এমন ত্রিভুজ পাবো যেগুলো হবে আমাদের সমবাহু ত্রিভুজ। অর্থাৎ প্রত্যেকটা বাহু কি হবে, এই বাহুটাও এই হবে, এই বাহুটাও এই, 6টি আমরা ত্রিভুজ পাচ্ছি। 1 2 3 4 5 6, 6টি আমাদের সমবাহু ত্রিভুজ পাবো, যার প্রত্যেকটার বাহু হবে কি, এ। ঠিক আছে, তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে আমরা এখানে কতগুলো পাচ্ছি, 6টি পাচ্ছি। তাহলে আমরা কি করব, 6 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু এ স্কোয়ার। ঠিক আছে, এটাই হবে আমাদের ষড়ভুজের এরিয়া। ওকে, যদি সেমিতে থাকে সেমি স্কোয়ার হবে। ওকে, এককটা লিখলাম না,
তোমরা এই কয়েকটা জিনিস তোমরা মনে রাখো পলিগনের, যথেষ্ট। পলিগনের আর কোনো কিছু আসবে না তোমাদের, ঠিক আছে? পলিগনের এর থেকে পেয়ে যাবে তোমরা। পলিগনের যদি কোশ্চেন আসে তো তোমরা অবশ্যই করতে পারবে। এবার দেখো আমরা নেক্সট শিখবো, নেক্সট আমরা করবো নাম্বার সিস্টেমের কিছু থিওরি, ঠিক আছে? নাম্বার সিস্টেম তো আমার চলছে, ক্লাস সিরিজ চলছে। তো তোমাদের যে পরীক্ষা তো খুব সামনে, তো আমি কিছু তোমাদের বলে দিচ্ছি যে কোন জায়গায় তোমাদের অসুবিধা হবে। তাহলে নাম্বার সিস্টেমের আমরা পড়বো, নেক্সট আমরা পড়বো নাম্বার সিস্টেমের কিছু থিওরি, ঠিক আছে? নাম্বার সিস্টেমের কিছু থিওরি বলবো। কি পড়বো আমরা, দেখো আমরা জানবো, প্রথমে জানবো অখণ্ড সংখ্যা কোনটি। অখণ্ড সংখ্যা জানবো, ঠিক আছে? স্বাভাবিক সংখ্যা জানবো, আর পূর্ণ সংখ্যা জানবো, ঠিক আছে? পূর্ণ সংখ্যা, মৌলিক সংখ্যা, আর যৌগিক সংখ্যা। কিভাবে কোশ্চেন আসে আমাদের পরীক্ষায়, দেখো, বা গতবারে যেগুলো এসছে, যৌগিক, মৌলিক, যৌগিক, ঠিক আছে? এবার দেখো অখণ্ড সংখ্যা আমরা কাদের বলবো? অখণ্ড সংখ্যা শুরু হয় আমাদের কত থেকে? জিরো থেকে। জিরো, এক, এমনি ভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। স্বাভাবিক সংখ্যা শুরু হয় আমাদের এক থেকে, মনে রাখ, এই জিনিসগুলো তোমাদের মনে রাখা দরকার, ঠিক আছে? আর পূর্ণ সংখ্যা আমরা কি জানি? আর পূর্ণ সংখ্যার পুরো টেবিলটা করে দিয়েছি। এখানে জিরো হবে, এখানে পজিটিভ ইন্টিজার বা পজিটিভ ধনাত্মক পূর্ণ সংখ্যা এদিকে, এদিকে হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। মাইনাস এক, মাইনাস টু, এভাবে ইনফিনিটি পর্যন্ত যাবে। আর এদিকে প্লাস ওয়ান, প্লাস টু, এভাবে ইনফিনিটি পর্যন্ত। তাহলে জিরো আমাদের কি? পূর্ণ সংখ্যা, মনে রাখবে তোমরা, ঠিক আছে? এবার মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা শুরু হয় আমাদের কোথা থেকে? দুই থেকে। দুই, তিন, পাঁচ, সাত, 11, এভাবে চলতে থাকবে, ঠিক আছে? আর যৌগিক সংখ্যা কোনগুলো আমাদের? যে সংখ্যার কটি দুইয়ের বেশি ফ্যাক্টর থাকে। তাহলে দুইয়ের বেশি ফ্যাক্টর কার? 4, তারপরে আমাদের কত হয়ে যাবে? 6 হয়ে যাবে, 8 হয়ে যাবে, 9 হয়ে যাবে, ইত্যাদি। এগুলো আমরা জানি। তো পরীক্ষায় কি রকম কোশ্চেন আসবে? পরীক্ষায় আসবে তোমার প্রথম 10টি অখণ্ড সংখ্যার গড় কত হবে। তাহলে আমাদের অখণ্ড সংখ্যা তো জানতে হবে। তো অখণ্ড সংখ্যা প্রথম প্রথম কি জিরো থেকে আমাদের শুরু হবে, 10টি 9 পর্যন্ত যাবে। তাহলে এইভাবে কোশ্চেন আসে তোমাদেরকে। সংখ্যাগুলো চেনার জন্যই আমি এগুলো বোঝাচ্ছি, ঠিক আছে? আবার বললো স্বাভাবিক প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় বের করো, এভাবে কোশ্চেন আছে। পূর্ণ সংখ্যা আমি জাস্ট ধারণা দিয়ে দিলাম। পূর্ণ সংখ্যা জিরো একটা কি আমাদের পূর্ণ সংখ্যা, 1, 2, 3, আর এদিকে মাইনাস 1, 2 করে করে ইনফিনিটি পর্যন্ত যাবে। আর মৌলিক সংখ্যা যদি বলা হয় প্রথম 10টি মৌলিক সংখ্যার গড় কত, তোমরা করতে পারে। সব থেকে ছোট মৌলিক সংখ্যা কত? 2, ঠিক আছে? যৌগিক সংখ্যা প্রথম 10টি যৌগিক সংখ্যা, যা যৌগিক সংখ্যা শুরু হচ্ছে আমার 4 থেকে, 6 থেকে, 8 থেকে, এইভাবে পরীক্ষায় তোমাদের আছে। আর কি কি ধরনের কোয়েশ্চেন আছে সেগুলো আমরা দেখছি। তাহলে আমাদের যদি তোমাকে বলা হলো প্রথম 10টি অখণ্ড সংখ্যার যোগফল বের করো বা গড় কত হবে, তা তোমরা যদি অখণ্ড সংখ্যা যদি না জানো তাহলে তোমরা কিভাবে করবে? তাহলে অখণ্ড সংখ্যা তোমাদেরকে চিনতে হবে অখণ্ড সংখ্যা কোনটি, ঠিক আছে? আর স্বাভাবিক সংখ্যা বললে স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়। এগুলো এগুলো জানার জন্যই তোমাদের এই টেবিলটা আমি করলাম। এবার দেখো আমি কিভাবে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে, আরো কিভাবে আসে কোশ্চেন। আর নাম্বার সিস্টেমে তোমাদের ডিভিসিবিলিটি রুল, ইউনিট ডিজিট, এগুলো সব আমি করিয়েছি। যদি সময় পাও তো তোমরা দেখে নেবে ক্লাসগুলো, ঠিক আছে? নাম্বার সিস্টেম, রিমাইন্ডার, ভাগশেষ, ইউনিট ডিজিটের কোনো প্রবলেম তোমাদের হবে না একবার তুমি যদি দেখে নাও। নেক্সট আমাদের কি কি ধরনের কোশ্চেন হয় দেখো, বলবে 39 থেকে 85-র মধ্যে সমস্ত সংখ্যার গড় নির্ণয় করো, যেগুলো যে যেগুলো বা যেই সংখ্যাগুলো বলে দিচ্ছি, যেই সংখ্যাগুলো 5 দ্বারা বিভাজ্য,
5 দ্বারা বিভাজ্য। কিভাবে করবে বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে 39 থেকে 85 মধ্যে, মানে এই দুটো সংখ্যা ইনক্লুড করে 85 সমস্ত সংখ্যার গড় নির্ণয় করে যে সংখ্যাগুলো আমাদের 5 দ্বারা বিভাজ্য। তাহলে 39 এর পর 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কত হবে? 40 হবে বলো, 45 হবে, 50 হবে, 55 হবে, 60 হবে, 65, 70, 75, আর কি হবে? 80 আর 85। ওকে, কতগুলো সংখ্যা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, আমরা কি আমাদের গড় বলেছে, তাহলে 10 দিয়ে আমাদের ভাগ করে, ঠিক আছে? ওকে, 10 দিয়ে আমাদের ভাগ করে দেবো। দেখো কোনো একটা সংখ্যা থাকলো 2 3 5 x, ঠিক আছে? এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলে 3 দ্বারা বিভাজ্য হলে x এর মান কত? এইভাবে আসে তোমাদের। তাহলে আমাদের 3 দ্বারা বিভাজ্য রুল কি আমরা জানি? সংখ্যাগুলোর সমষ্টি যদি আমাদের 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে সংখ্যার সমষ্টি দেখো, 2 3 5 5 10, 10 প্লাস x, এই সংখ্যাটি আমাদের 3 দ্বারা ভাগ করা যাবে। তাহলে x এর মান কি হতে হবে যেগুলো আমাদের 3 দ্বারা ভাগ করা যাবে? x এর মান ধরো, x এর মান কি হতে হবে? x সমান আমাদের কি হতে হবে? 2 হতে হবে, ঠিক আছে? 5 হতে হবে, 8 হতে হবে, ঠিক আছে? এই সংখ্যাগুলো যদি অপশনে থাকে তাহলে সেগুলোই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তাহলে 2 হলে, x এর মান যদি 2 হয় তাহলে এই সংখ্যাটি কি হতো? 12, 12 কে 3 দ্বারা তো ভাগ করা যায়। তো তোমাদের এইভাবে আমাদের কোয়েশ্চেন আছে। আবার আমি দেখছি, ঠিক আছে? আবার আমি একটা এক্সাম্পল দিয়ে দেখছি যে এই সংখ্যাটি ধরো তোমাদের দেওয়া আছে 4 দ্বারা বিভাজ্য, x এর মান কত হবে তখন? তাহলে 4 দ্বারা বিভাজ্য রুল আমরা কি জানি? শেষ দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে? শেষ দুটো সংখ্যা, তাহলে আমাদের শেষ দুটো সংখ্যা দেখো 5 আর x, একে যদি 4 দিয়ে ভাগ করা যায়, বলো 4 তেরং 52 হয়, x এর মান যদি 2 হয়, x সমান 2 হলে হবে, আর কি হবে? 6 হলে হবে, ঠিক আছে? যে কোনো একটা অপশনে থাকবে, সেটা আমরা কারেক্ট অ্যান্সার করবো, ঠিক আছে? নেক্সট আমরা দেখবো এই সংখ্যাটি যদি 8 দ্বারা ভাগ করা যায়, বলা হলো 8 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে? এই সংখ্যাটি 8 দিয়ে রুল আমরা কি জানি? যে শেষ তিনটে সংখ্যা যদি 8 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ বা যদি আমরা শতকের ঘরে সংখ্যাটা দেখবো যে আমাদের অড আছে, যদি এখানে শতকের ঘরে সংখ্যাটি আমাদের অড থাকে, তাহলে আমাদের এই দুটো সংখ্যার সঙ্গে কি, এই লাস্টের যে 2 ডিজিট সংখ্যা তার সাথে আমরা 4 যোগ করে দেখবো সেই সংখ্যাটা 8 দ্বারা ভাগ করা যাচ্ছে কিনা, তবে আমাদের 8 দ্বারা বিভাজ্য হবে। তোমাদের 8 এর রুল যদি তোমাদের এটা কনফিউজ হয়, আমি 8 এর ডিভিজিবিলিটি রুলে সব আমি ডিটেলস পড়িয়েছি, তোমরা দেখে নেবে। যদি এটা অড হয়, যদি শতকের ঘরের সংখ্যাটা অড হয়, আবার বলে দিচ্ছি, যদি শতকের ঘরের সংখ্যাটি যদি অড হয়, শতকের ঘরের সংখ্যাটি যদি আমাদের অড হয়, তাহলে শেষ দুটো যে সংখ্যা থাকবে তার সাথে আমরা 4 যোগ করে দেখবো, সেই সংখ্যাটি যদি 8 দিয়ে ভাগ করা যায়, তবেই সংখ্যাটি 8 দিয়ে বিভাজ্য হয় পুরো সংখ্যাটি। আর যদি ইভেন হয়, যদি 3 নম্বর সংখ্যাটা, এই 3 নম্বর সংখ্যাটার কথা বলছি, এই 3 নম্বর সংখ্যাটা যদি আমাদের ইভেন হয়, তখন আমরা শেষ দুটো সংখ্যা দেখবো, সেটা যদি 8 দিয়ে ভাগ করা যায়, তাহলে পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এখানে দেখো, এখানে শতকের ঘরের সংখ্যাটা কি আছে আমাদের? অড আছে, তাহলে 5x প্লাস 4, দেখো আমাদের 8 7 56 হয় আমরা জানি, তাহলে নিশ্চয়ই x এর ভ্যালু কি হবে? আমাদের 2 হবে, ঠিক আছে? x এর ভ্যালু কি হবে? আমাদের 2 হবে, তবেই তো 5 এই সংখ্যাটার সাথে 4 যোগ করলে আমাদের সেটি সম্পূর্ণভাবে 8 দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে? তোমাদের এভাবে আসবে 9 দ্বারা যদি সংখ্যাটি ভাগ করে, 9 দ্বারা রুলকে আমরা কি জানি? যে প্রত্যেকটা সংখ্যা যদি 9 দ্বারা, ওই যোগফলগুলো, এর সংখ্যাগুলো যোগফল যদি 9 দ্বারা ভাগ করা যায়, তবেই সেই সংখ্যাটি 9 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে? 11 রুল আমরা পড়েছি, সবকিছুরই রুল পড়েছি আমি। এবার দেখো, আমি রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ আর ইউনিট ডিজিটটা আমি একবার জাস্ট ডিসকাস করে দিচ্ছি এখানে, ঠিক আছে? কিভাবে এসছে দেখো, তোমাদের কি দেওয়া থাকবে দেখো, তোমাদের থাকবে 19/18 টু দি পাওয়ার, রিমাইন্ডার প্রথমে করছি আমি, ওকে, টু দি পাওয়ার 191, ধরো রিমাইন্ডার কত, ভাগশেষ কত বললে তোমার যদি আসে এরকম পরীক্ষায়, ঠিক আছে?
তখন আমরা কি করবো, 19কে আমরা লিখতে পারি কি 18 প্লাস 1 বাই 18 টু দি পাওয়ার 191। এই 18কে এক্ষেত্রে যদি ভাগ করা যায়, 18কে 18 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হবে 0, তাহলে আমার পড়ে থাকবে 1 টু দি পাওয়ার 191 বাই 18। আর যে কোনো 1 টু দি পাওয়ার যে কোনো পাওয়ার থাক না কি হয় আমাদের 1 বাই 18। তাহলে এককে যদি 18 দিয়ে ভাগ করা হয় রিমাইন্ডার কত হবে 1। ঠিক আছে, এরকম একটা বলছি। যদি এখানে 18 থাকলো, তোমাদের এক কম বা এক বেশি এভাবে থাকবে। 191 থাকলো, এখানে 19 দিয়ে ভাগ করলে আমাদের রিমাইন্ডার কত হবে, তখন আমাদের রিমাইন্ডার কি হবে দেখো। এখানে আমরা 18কে কি লিখতে পারি 19 মাইনাস 1, 191 বাই 90। ঠিক আছে, 19কে তো সম্পূর্ণ হয়ে গেছে, রিমাইন্ডার কত থাকবে 0, তাহলে -1 টু দি পাওয়ার 191 পড়ে থাকবে বাই 90। এবার দেখো -1 টু দি পাওয়ার কি ইভেন নাম্বার আছে, ইভেন নাম্বার, তাহলে -1 হবে -1 বাই 19। তখন আমাদের রিমাইন্ডার কি হয় বলতো, রিমাইন্ডার -1। আর -1 রিমাইন্ডার মানে ওই সংখ্যাটি থেকে, যে সংখ্যাটা ভাগ করছি আমরা 19 মাইনাস 1 সমান 18। রিমাইন্ডার কত হবে আমাদের 18। যদি মাইনাস আসে তো এই সংখ্যাটার সাথে যোগ করে আমরা পাবো, যেটি পাবো সেটাই হবে আমাদের রিমাইন্ডার। আশা করি তোমরা বুঝেছো। এই টাইপের তোমাদের রিমাইন্ডার থাকবে পরীক্ষায় যদি দেওয়া থাকে। আর ইউনিট ডিজিট তো তোমরা জানো, তাও আবার রিপিট করে দিচ্ছি আমি। আশা করি তোমাদের এই ক্লাসটা খুবই হেল্পফুল হবে, কারণ সামনে পরীক্ষা, এগুলো তোমাদের জেনে রাখা খুব ভালো। দেখো ইউনিট ডিজিটের আমরা করছি, আমরা কি করবো ইউনিট ডিজিট। ওকে, ইউনিট ডিজিটের আবার কি হবে, তোমাদের থাকলো 32 টু দি পাওয়ার 32 এর একক ইউনিট ডিজিট কত হবে, এর ইউনিট ডিজিট কত হবে। ঠিক আছে, কি করে আমরা জানি, আমরা কি জানি দুইয়ের যে ইউনিট ডিজিটটা আমাদেরকে 4 বার পর পর আমাদেরকে রিপিট হয়, তাহলে আমাদের 4 দিয়ে এই সংখ্যাটাকে আমরা ভাগ করব। তাহলে আমাদের কি করব, 4 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করবো। 4 দিয়ে যদি সংখ্যাটাকে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত পাবো আমাদের 0 পাবো। যদি আমাদের ভাগশেষ যদি 0 থাকে, আমি আগেই বলেছি যদি ভাগশেষ 0 থাকে তখন আমাদের কি করবো, 2 টু দি পাওয়ার 4 এর যে ইউনিট ডিজিট সেটাই হবে তার 2 টু দি পাওয়ার 4 মানে কি 16, তাহলে 6 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এগুলো সব আমি তোমাদের করিয়েছি ইউনিট ডিজিটে, সব করে দিয়েছি যে কিভাবে আসছে, কেন আসছে। ঠিক আছে, তাহলে আমাদের 2 টু দি পাওয়ার 4 হচ্ছে এখানে 2 টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত 16, তাহলে ইউনিট ডিজিট কত হবে 16। আমরা কি করব, যেহেতু আমাদের তোমাদের আবার আমি বলে দিচ্ছি থিওরিটা, মনে রাখবে তোমাদের, দেখে নেবে এগুলো ইউনিট ডিজিটের ক্লাসগুলো দেখে নেবে, এগুলো সব তোমাদের কোনো আর ডাউট থাকবে না। 2, 3, 7, 8 এই 4টি সংখ্যা আমাদের যখনই থাকবে ইউনিট ডিজিটে, তখন আমাদের পাওয়ারগুলোকে 4 দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে, পাওয়ার গেলে ঘাতকে আমাদের কত দিয়ে, ঘাতকে 4 দিয়ে ভাগ করে দেখতে হবে। ভাগ করবো, কেন করবো 4 দিয়ে ভাগ কেন করছি আমরা, ধরো আমাদের 7 টু দি পাওয়ার 232 আসছে, 232 আসছে। ঠিক আছে, একে আমরা কি করব, প্রথমে এই পাওয়ারটাকে আমরা 4 দিয়ে ভাগ করবো। কেন ভাগ করবো, কারণ হচ্ছে তোমার এই পাওয়ার যখন 4-এর পর যখন 5 চলে আসবে তখন এটা রিপিট হবে, তাহলে 4 বার পর আমাদের রিপিট হচ্ছে, তাই আমরা এই 4টা সংখ্যার ক্ষেত্রে আমাদের পাওয়ারগুলোকে 4 দিয়ে প্রথমে ভাগ করে দেবো। যদি 4 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার কত আসে বলতো 0 আসবে। তাহলে আমার যে কোনো যদি 0 আসে রিমাইন্ডার, তখন আমরা 7 টু দি পাওয়ার 4 এর যে ইউনিট ডিজিট হবে সেটা হবে আমাদের অ্যান্সার। তাহলে 7 টু দি পাওয়ার 4 এর ইউনিট ডিজিট কত হবে 1। ঠিক আছে, 7কে যদি 4 বার যদি গুণ করা হয় তাহলে আমাদের ইউনিট ডিজিট কত আসবে দেখবে, 7 7 49, 9 7 63, 3 7 21, 1 আসবে। ঠিক, ইউনিট ডিজিট কত হবে 1। যদি এখানে সাপোজ তোমাদের এখানে দেওয়া থাকলো, এখানে যদি আমাদের 2 3 1 হতো তাহলে এখানে আমাদের কি হতো 1 হতো, তাহলে আমাদের 7 টু দি পাওয়ার 1 মানে কি 7ই হতো তখন আমাদের ইউনিট ডিজিট, মনে রাখবে। আশা করে বুঝেছো। ঠিক আছে, আর 5-এর ক্ষেত্রে যে কোনো 5 এবং 6-এর ক্ষেত্রে যতই পাওয়ার থাকুক 5ই আসবে। ঠিক আছে, 1-এর ক্ষেত্রে সেম, 0-এর ক্ষেত্রেও 0ই আসবে। ওকে, আর 4-এর ক্ষেত্রেও আমি বলেছি 4 এবং 9-এর ক্ষেত্রে কি হয় দেখো, 4 টু দি পাওয়ার যদি আমাদের ইভেন নাম্বার হয় তখন আমাদের ইউনিট ডিজিট কি হয় বলতো 6 হয়, আর 4 টু দি পাওয়ার অড হলে আমাদের কি হয়
4 টু দি পাওয়ার যদি অড থাকে আমাদের কি হয় 4 হয়। 9 এর ক্ষেত্রে 9 এরও আমি বলে দিচ্ছি, 9 থাকলে যদি কোনো ইউনিট ডিজিটে 9 টু দি পাওয়ার ইভেন যদি হয় আমাদের 1 হয় ইউনিট ডিজিট, আর 9 টু দি পাওয়ার অড যদি হয় তাহলে কি হবে 9 হবে। মনে রাখবে তোমাদের অনেক, ঠিক আছে। এবার দেখো আমরা কি শিখলাম, ইউনিট ডিজিট শিখলাম, রিমাইন্ডার কিভাবে আসবে এবং কি ধরনের কোশ্চেন হতে পারে সেগুলো আমরা জানলাম। এবার আমরা একটা তোমাদের কনসেপ্ট আমি দিয়ে দিচ্ছি, সেটা খুব ভালো কনসেপ্ট, ঠিক আছে। তোমাদের কি থাকবে দেখো, তোমাদের থাকবে ধরো দুটো সমীকরণ দেওয়া থাকবে, a1x প্লাস b1y সমান c1, দুটো ইকুয়েশন এভাবে যদি থাকলো। আর আরেকটা ইকুয়েশন আমরা করব a2x প্লাস b2y প্লাস সমান c2, ঠিক আছে। এবার আমরা কি দেখব, যে তোমাদের বলা থাকবে এই দুটো সমীকরণের কতগুলি সমাধান আমরা পাবো, ঠিক আছে। যদি মনে রাখবে a1/a2 সমান b1/b2 সমান c1/c2 হয়, মনে রাখবে আমাদের অসীম সংখ্যক সমাধান থাকবে। সমাধানের সংখ্যা কি, অসীম সংখ্যক সমাধান, ঠিক আছে। তাহলে এটা আমাদের 1 নম্বর হলো। 2 নম্বর মনে রাখবে a1/a2 সমান b1/b2 নট ইকুয়াল টু c1/c2 যদি হয়, তাহলে কোনো সমাধান থাকবে না, কোনো সমাধান থাকবে না। আর যদি আমাদের 3 নম্বর আমাদের কোশ্চেন আসে, ঠিক আছে, এলপি টেকনিশিয়ান রেলের সমস্ত এক্সামে তোমাদের এই কোশ্চেনটা দিয়ে থাকে, ঠিক আছে। আর যদি আমাদের a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হয়, তাহলে মনে রাখবে একটি সাধারণ সমাধান থাকবে, এখানে অনলি ওয়ান সলিউশন, একটি সাধারণ সমাধান আমরা পাবো, সমাধান, ঠিক আছে। তাহলে এগুলো তোমরা লিখে নেবে, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষা আছে। তাহলে আমাদেরকে দেখতে হবে এখানে a1/a2 হচ্ছে বা b1/b2 বা c1/c2 যদি থাকে অসীম সংখ্যক থাকবে, ঠিক আছে। তোমাদের অপশন থাকবে যে দুটো সমীকরণ দেওয়া থাকবে, এর সঠিক সমাধান থাকবে, শূন্য সমাধান থাকবে, বা কোনো সমাধান অসীম সংখ্যক সমাধান থাকবে, বা একটি সাধারণ সমাধান থাকবে, এভাবে তোমাদের কোয়েশ্চেন আসে, ঠিক আছে। এই ক্লাসটা তোমাদের খুবই হেল্পফুল হবে, যারা টেকনিশিয়ান এক্সাম দিচ্ছ তাদের জন্য খুব ভেরি ইম্পর্টেন্ট। এরপরে ক্লাসে আবার এরকম আমি থিওরি ক্লাস নিয়ে আসবো। ওকে, বাই।